একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি আইসিটির চতুর্থ অধ্যায় অর্থাৎ এইচটিএমএল এর গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলোকে একটু টাইপ ভিত্তিক সমাধান করার চেষ্টা আমরা করেছি। তো আমরা আজকের ক্লাসে সেগুলোকে টাইপ ভিত্তিক আলোচনা করব। তো সামনে যাদের হচ্ছে বোর্ড পরীক্ষা আছে এবং বিভিন্ন কলেজে পরীক্ষা আছে, সেই পরীক্ষাগুলোতে এই এমসিকিউ গুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি টাইপ ভিত্তিক এমসিকিউ গুলো তোমরা হচ্ছে শিখলে তোমাদের এই অধ্যায়ের এমসিকিউ তে খুব বেশি আর সমস্যা হবে না। তো চলো আমরা হচ্ছে আমাদের টাইপ ওয়ানে হচ্ছে কি টেক্সট ফরম্যাটিং ট্যাগ। তো এইচটিএমএল এ তোমরা জানো যে হচ্ছে অনেকগুলো ট্যাগ আছে, তার মধ্যে হচ্ছে কিছু ট্যাগ হচ্ছে টেক্সট ভিত্তিক বা হচ্ছে যেগুলা মূলত হচ্ছে তোমরা এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে যে টেক্সট ফরম্যাটিং ট্যাগ মানে কি। টেক্সট ফরম্যাটিং ট্যাগ হচ্ছে তোমাদের যেই ট্যাগগুলো লেখার আকার আকৃতি বা ধরন পরিবর্তন করে সেগুলি হচ্ছে মূলত টেক্সট ফরম্যাটিং ট্যাগ। তো টেক্সট ফরম্যাটিং ট্যাগগুলো কি কি আছে, যেমন হচ্ছে বি ট্যাগ হচ্ছে বোল্ড করার জন্য, আই ট্যাগ হচ্ছে ইতালিক, ইউ ট্যাগ হচ্ছে আন্ডারলাইন, সাব হচ্ছে মানে লেখাটাকে হচ্ছে নিচে লেখার জন্য, অথবা সাবস্ক্রাইব, স্ক্রিপ্ট, সুপ হচ্ছে সুপার স্ক্রিপ্ট লেখাটাকে একটু উপরে নেওয়ার জন্য, বিগ হচ্ছে লেখার সাইজটা একটু বড় করার জন্য, স্মল হচ্ছে একটু ছোট করার জন্য। এরকম আরো বিভিন্ন ট্যাগ আছে, যেমন হচ্ছে স্ট্রং, ইএম, তারপর হচ্ছে ডেল লেখাটাকে কেটে দেওয়ার জন্য, ইনস হচ্ছে ইনসার্ট, তারপর হচ্ছে প্রি। এগুলো হচ্ছে আমাদের ফরম্যাটিং ট্যাগ। তো এখান থেকে কি ধরনের এমসিকিউ আসে, তো আমরা হচ্ছে দুইটা এমসিকিউ হচ্ছে উদাহরণস্বরূপ এখানে দেখানোর চেষ্টা করছি, যেগুলো হচ্ছে বিগত বছরের বোর্ড পরীক্ষায় চলে আসছে। তো দেখো এই ধরনের প্রশ্ন এখানে হবে। এখানে বলা আছে হচ্ছে নিচের কোনটি ফরম্যাটিং ট্যাগ। তো দেখো এখানে হচ্ছে তোমরা যদি বলো হচ্ছে এ ট্যাগটা তোমরা কেন ব্যবহার করো, এটা হচ্ছে কি লিঙ্ক যুক্ত করার জন্য আমরা ব্যবহার করি। ইউ ট্যাগটা হচ্ছে আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য, বি ট্যাগটা হচ্ছে লাইন ব্রেক করার জন্য। শুধুমাত্র হচ্ছে আমরা যে বি এর ট্যাগটা লাইন ব্রেক করার জন্য, শুধুমাত্র বি ট্যাগটা আমরা ব্যবহার করি হচ্ছে লেখাটাকে হচ্ছে বোল্ড করার জন্য। তাহলে হচ্ছে ট্যাগটা আমাদের কি ট্যাগ, টেক্সট ফরম্যাটিং ট্যাগ। এরপরে প্রশ্নটা এভাবেও আসতে পারে যে হচ্ছে নিচের কোনটি ফরম্যাটিং এলিমেন্ট নয় বা হচ্ছে ফরম্যাট এলিমেন্ট নয়। তো ফরম্যাট এলিমেন্ট নয়, দেখো এখানে যে চারটা অপশন দেওয়া আছে তার মধ্যে হচ্ছে বিগটা হচ্ছে আমাদের এই দেখো ফরম্যাটিং ট্যাগের মধ্যে আছে, ইএম এটাও ফরম্যাটিং ট্যাগের মধ্যে আছে, ডেলটা হচ্ছে কি আমাদের ফরম্যাটিং ট্যাগের মধ্যে আছে, শুধুমাত্র ওয়েলটা আমাদের ফরম্যাটিং ট্যাগের মধ্যে হচ্ছে নাই। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়েলটা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ এলিমেন্ট নয়, অথবা হচ্ছে কি ট্যাগ নয়। তো আমরা টাইপ 1 সমাধান করলাম। 2 তে আমরা আলোচনা করব এমটি ট্যাগ নিয়ে। তার আগে আমাদের জানতে হবে ট্যাগ মূলত কয় ধরনের হয়। ট্যাগ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এমটি ট্যাগ আর একটা হচ্ছে কন্টেইন ট্যাগ। এমটি ট্যাগ যেটা সেটা হচ্ছে শুধু ওপেনিং হবে, ক্লোজিং হবে না, বা ক্লোজিং ট্যাগ হবে না। আর কন্টেইন ট্যাগ যেটা সেটা হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং দুইটাই আছে। তো আজকে আমরা হচ্ছে টাইপ 2 তে আলোচনা করব এমটি ট্যাগ নিয়ে। তো এমটি ট্যাগকে অনেক সময় হচ্ছে নাল ট্যাগও বলা হয়। তো এখানে হচ্ছে এমটি ট্যাগ গুলো কি কি, আমাদের বইয়ের মধ্যে বা ইন্টারমিডিয়েটের তোমাদের আইসিটি বইয়ের মধ্যে যে ট্যাগ গুলো আছে এমটি ট্যাগ হিসেবে, সেগুলো আমাদের এখানে লেখা। ইমেজ ট্যাগটা হচ্ছে একটা এমটি ট্যাগ, যেখানে ছবি যুক্ত করা হয়। বি আর হচ্ছে লাইন ব্রেক করা হয়, এখানে হচ্ছে লাইন ব্রেক হবে, লাইন ব্রেক করা হয়। এইচ আর হচ্ছে হরিজন্টাল, লেখাটাকে হরিজন্টাল নেওয়ার জন্য। ইনপুট হচ্ছে একটা ফর্মের ট্যাগ হিসেবে ইনপুটটাকে আমরা ব্যবহার করি। মেটা হচ্ছে ওয়েব ইনফরমেশন অ্যাড করার জন্য মেটা ট্যাগটা আমরা ব্যবহার করি। তো এগুলাকে সাধারণত বলা হয় হচ্ছে এমটি ট্যাগ। তো এমটি ট্যাগ থেকে কি ধরনের প্রশ্ন আসবে সেগুলো হচ্ছে, দেখো নিচের কোনটি এমটি ট্যাগ। তো নিচের কোনটি এমটি ট্যাগ এখানে আমরা দেখলে বুঝতে পারবো। তার মানে হচ্ছে এখানে শুরু থাকবে, শেষ থাকবে না। তাহলে দেখো এখানে কিন্তু এই যে আমাদের এই ট্যাগটা আছে না, এই ট্যাগটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা লিংক অ্যাড করার জন্য। এখানে কিন্তু এটা নাই। এই যে ইমেজ ট্যাগটা দেখো, ইমেজ ট্যাগটা কিন্তু একটা এমটি ট্যাগ, কারণ ইমেজ ট্যাগের শুরু আছে শেষ নাই, যেটা হচ্ছে যে এখানে আমরা ইমেজ ট্যাগটা যুক্ত করছি। বি ট্যাগ, বোল্ড, ইউ আন্ডারলাইন, এগুলো সবকিছু হচ্ছে কন্টেন্ট ট্যাগ। তারপর হচ্ছে বিআর ট্যাগ এর সাথে মিল রয়েছে কোন ট্যাগের। তো বিআর ট্যাগটা কি ট্যাগ সেটা আমাকে মাথায় রাখতে হবে। বিআর ট্যাগটা একটা এমটি ট্যাগ। তো এমটি ট্যাগ হলে এখানে আরেকটা এমটি ট্যাগ কোনটা, এই যে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগটা হচ্ছে কি একটা এমটি ট্যাগ, আর বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে কি কন্টেন্ট ট্যাগ। কোন ট্যাগের ক্লোজিং থাকে না, তাহলে এখানে দেখো ইউ এটা হচ্ছে ক্লোজিং থাকে, বি এর ক্লোজিং থাকে এইচআর, এইচআর হচ্ছে কি হরিজন্টাল, এই দেখো হরিজন্টাল, এটা কিন্তু ক্লোজিং থাকবে না, যেহেতু এটা এমটি ট্যাগ, এটা ক্লোজিং থাকবে না। অনেক সময় তোমার প্রশ্ন আসতে পারে যে এখানে বলা থাকবে নিচের কোনটি হচ্ছে এমটি ট্যাগ নয়। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন আসতে পারে। তো তোমরা এই কয়েকটা জিনিস মুখস্থ করলেই তোমাদের হচ্ছে এই টপিক থেকে পরীক্ষায় কোশ্চেন কমন পড়বে ইনশাল্লাহ। টাইপ 3, এখন আমরা আলোচনা করব হেডিং ট্যাগ নিয়ে। তো আমরা জানি হেডিং ট্যাগ মূলত হচ্ছে 6টি। তো হেডিং ট্যাগটা শুরু হচ্ছে H1 দিয়ে। কোনো লেখাটাকে আমরা যদি অনেক বড় করতে চাই তাহলে হচ্ছে H1 ব্যবহার করতে হবে হেডিং ট্যাগ হিসাবে। তারপরে হচ্ছে ক্রমান্বয়ে সব থেকে বড় থেকে আস্তে 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 ছোটর দিকে যাবে, সব থেকে ছোট হচ্ছে H6। তো এই 6টা
আমাদের হচ্ছে মনে রাখতে হবে হেডিং ট্যাগ হচ্ছে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। তো এখান থেকে কি ধরনের এমসিকিউ আসতে পারে? সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি? সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1, বা সবচেয়ে ছোট হেডিং ট্যাগ কোনটি? সবচেয়ে ছোট হেডিং ট্যাগ হচ্ছে H6, অথবা আসতে পারে হচ্ছে হেডিং ট্যাগ কয়টি? হেডিং ট্যাগ হচ্ছে 6টি। তো এখান থেকে এই ধরনের কোশ্চেন আসতে পারে। এখন আমরা কথা বলবো হচ্ছে টাইপ 4 অর্থাৎ লিস্ট ট্যাগ নিয়ে। তো আমরা জানি হচ্ছে লিস্ট ট্যাগ হচ্ছে তিন ধরনের হয়, একটা হচ্ছে ওয়ার্ডার লিস্ট যেটাকে আমরা হচ্ছে ইউএল দ্বারা প্রকাশ করি, আর একটা হচ্ছে আনওয়ার্ডার লিস্ট যেটাকে হচ্ছে আমরা ইউএল দ্বারা প্রকাশ করি। এর বাইরে আরেকটা লিস্ট আছে, সেটা হচ্ছে ডেফিনেশন লিস্ট যেটাকে আমরা হচ্ছে ডিএল দ্বারা প্রকাশ করি। তো ওয়ার্ডার লিস্টের ভিতরে কিভাবে থাকে, যেমন হচ্ছে তোমার 1 2 3 4 দিয়ে থাকতে পারে, এবিসিডি দিয়ে থাকতে পারে, আবার হচ্ছে রোমান সংখ্যা দিয়েও থাকতে পারে। তো হচ্ছে এখানে ওয়ার্ডার লিস্ট আমরা কিভাবে লিখি, যেমন হচ্ছে ওয়েল টাইপ, এরপরে হচ্ছে ধরো এখানে যে কোনো একটা যদি থাকে, সাপোজ হচ্ছে 1 2 দিয়ে থাকে তাহলে এখানে 1 হবে, যদি এ দিয়ে থাকে তাহলে এখানে এ হবে। মানে সেটা হচ্ছে যে কোনো কিছু থাকতে পারে, যেমন হচ্ছে তোমার লিস্টটা সি থেকে শুরু হতে পারে, তারপরে তোমার এ থাকবে এখানে। এরপর হচ্ছে স্টার্ট, স্টার্টটা তোমার যদি সি থেকে শুরু হয় তাহলে স্টার্ট হচ্ছে 3। আর স্টার্ট লেখাটা সবসময় হচ্ছে নাম্বার দিয়ে লিখতে হয়। ধরো সাপোজ হচ্ছে এখানে স্টার্ট কি দিয়ে স্টার্ট হচ্ছে, যদি 1 মানে এ থেকে স্টার্ট তাহলে এখানে স্টার্ট হচ্ছে 1 হবে, যদি হচ্ছে সি থেকে স্টার্ট হয় তাহলে স্টার্ট 3 হবে। কিন্তু আমাদের বড় হাতের এ থাকলে বড় হাতের এ দিয়ে হচ্ছে এখানে টাইপ লিখতে হবে। এটা গেল। আর এই লিস্ট গুলো লেখার জন্য আমরা হচ্ছে এলআই ট্যাগ ইউজ করি, এলআই ট্যাগ ইউজ করি লিস্ট আইটেমগুলো যুক্ত করার জন্য। সেটা অর্ডার লিস্ট হোক আনঅর্ডার লিস্ট হোক, যেই ধরনের লিস্টই হোক না কেন, আমাদের সেই আইটেমগুলোকে যুক্ত করার জন্য আমরা হচ্ছে এলআই ট্যাগ ইউজ করি। এরপর আসো আমরা হচ্ছে আনঅর্ডার লিস্ট নিয়ে একটু কথা বলি। আনঅর্ডার লিস্টটা হচ্ছে মূলত কোনো নাম্বার থাকবে না। এখানে একটা সব থেকে বড় বিষয় হচ্ছে এখানে নাম্বার থাকবে, একটা সিরিয়াল থাকবে। আনঅর্ডার লিস্টে কোনো সিরিয়াল থাকবে না। এখানে তিনটা জিনিস থাকবে, একটা হচ্ছে ডিস্ক, অর্থাৎ যেগুলো হচ্ছে বৃত্ত দেখতেছে ভরাট করা সেগুলো হচ্ছে ডিস্ক, আর যেগুলো হচ্ছে স্কোয়ার দেখতেছে এগুলো হচ্ছে বক্স। এখানে একটু ঠিক করতে হবে, যেমন হচ্ছে এখানে যেগুলো বক্স আকারে আছে এগুলোকে বক্স বলা হয় অথবা স্কোয়ার বলা হয়, আর যেগুলো হচ্ছে এরকম বৃত্ত আকারে আছে খালি সেগুলোকে বলা হচ্ছে SIRCL, সার্কেল বলা হয়। ঠিক আছে? তো তিন রকম আমাদের হচ্ছে ইউএল থাকে, অর্থাৎ আনঅর্ডার লিস্ট থাকে। এরপর হচ্ছে ডেফিনেশন লিস্ট, ডেফিনেশন লিস্টে আমাদের তিনটা বিষয় থাকে। একটা হচ্ছে পুরো ডেফিনেশন লিস্টটাকে আমরা ডিএল বলি, ডিএল এর ভিতরে ডিটি থাকে, এবার হচ্ছে ডিটির ভিতরে আবার হচ্ছে ডিডি থাকে। তো এই হচ্ছে আমাদের লিস্টের বিষয়গুলো নিয়ে কথা বললাম। এবার লিস্ট আইটেম থেকে বা লিস্ট ট্যাগ থেকে কি ধরনের প্রশ্ন আসে সেটা নিয়ে আমরা একটু দেখবো। যেমন হচ্ছে এখানে ক্রমযুক্ত, অর্থাৎ যদি আমাদের কোনো সংখ্যা নাম্বার থাকে বা সিরিয়াল থাকে সেটা হচ্ছে আমাদের কি লিস্ট, ওয়ার্ডার লিস্ট, তাহলে হচ্ছে ওয়েল হবে। এই দেখো এখানে ওয়েল। তারপর হচ্ছে ওয়েল, ওয়েল অ্যাট্রিবিউট কোনটি? ওয়েল অ্যাট্রিবিউট দেখো, ওয়েল অ্যাট্রিবিউট কিন্তু এই যে আমরা দেখো এখানে দেখো ওয়েল, এটা হচ্ছে ট্যাগ। আর এই জিনিসটাকে এই যে এই জিনিসটা হচ্ছে কি অ্যাট্রিবিউট। এই দেখো এটা হচ্ছে কি অ্যাট্রিবিউট, এটা হচ্ছে কি অ্যাট্রিবিউট অথবা হচ্ছে এলিমেন্ট বলা হয়। তো সেক্ষেত্রে হচ্ছে এখন দেখো এখানে দুইটা জিনিস আছে, তাহলে হচ্ছে একটা টাইপ আছে, একটা হচ্ছে কি স্টার্ট আছে। এরপর হচ্ছে লিস্ট ট্যাগ। লিস্ট ট্যাগ হচ্ছে কয় ধরনের হয়? লিস্ট ট্যাগ হচ্ছে আমরা দেখলাম যে তিন ধরনের হয়, তাহলে এটা ঠিক উত্তর হচ্ছে তিন ধরনের। আর স্টার্ট অ্যাট্রিবিউট এর মান কিভাবে লিখতে হয়? স্টার্ট অ্যাট্রিবিউট, এই যে স্টার্ট যে অ্যাট্রিবিউটটা আছে সেই অ্যাট্রিবিউটের মান সবসময় হচ্ছে সংখ্যায় লিখতে হয় অথবা হচ্ছে নাম্বারে লিখতে হয়। এটা গেল। এরপর হচ্ছে প্রতিটি আইটেমের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়। তাহলে আইটেম, এই আমি একটু বললাম না যে আমাদের যত আইটেম থাকুক না কেন, আমাদের সব আইটেমগুলোকে যদি ওয়েল থাকে, ওয়েলের ভিতরে আমরা হচ্ছে এলআই ট্যাগটা ব্যবহার করি, ইউএল এর ভিতরে আমরা হচ্ছে এলআই ট্যাগ ব্যবহার করি। অর্থাৎ যে লিস্ট সেটা আমরা আইটেমগুলো যুক্ত করার জন্য, লিস্টে আইটেমগুলো যুক্ত করার জন্য আমরা হচ্ছে এলআই ট্যাগ হচ্ছে ব্যবহার করি। নাম্বার 6, লিস্ট তৈরিতে ব্যবহৃত ট্যাগ কোনটি? লিস্ট তৈরির জন্য আমরা হচ্ছে যেমন বলছি লিস্ট তিন ধরনের, তার মধ্যে হচ্ছে আনঅর্ডার লিস্ট একটা। আনঅর্ডার লিস্টের জন্য আমরা হচ্ছে ইউএল ট্যাগ ব্যবহার করি। তো এই ট্যাগটা হচ্ছে অপশন। ওয়েল টাইপ এ স্টার 3। তো এই ধরনের যখন এমসিকিউ থাকবে তখন আমাদের এই যে এই লিস্ট আসলে কোথা থেকে শুরু হবে বা এর আউটপুটটা কেমন হবে সেটা হচ্ছে বিষয়। যেমন যেহেতু এখানে ছোটাতের এ আছে, তাহলে এখানে ছোটাতের এ যেখানে আছে সেখান থেকে দেখবা স্টার 3, স্টার 3 মানে হচ্ছে এ বি সি, 3 হচ্ছে সি নাম্বারে, মানে 3 তে হচ্ছে সি, অর্থাৎ হচ্ছে সি এবং ডি, এই যে গ নাম্বারটা হচ্ছে আউটপুট হবে যেহেতু এখানে স্টার 3। ঠিক সেম একটা আরেকটা এমসিকিউ, সেটা হচ্ছে স্টার যদি 29 থাকে তাহলে তুমি কিভাবে লিখবা? তুমি তো হচ্ছে এবিসিডি বা হচ্ছে আমরা যে অ্যালফাবেট জানি, এই অ্যালফাবেট গুলো হচ্ছে 26টা, 26টা বাইরে তার নাই, তখন সেই ক্ষেত্রে এগুলো ডাবল চলে আসবে। তো যখন ডাবল চলে আসবে তখন সেটা হিসাব কিভাবে করবা? হিসাব করবো হচ্ছে এরকম যে 29 কে তুমি হচ্ছে 26 দিয়ে ভাগ করবা। কেন 26 দিয়ে ভাগ করবা? কারণ তোমার অ্যালফাবেট তো হচ্ছে 26টা, তাহলে 26 দিয়ে যদি ভাগ করো তাহলে তোমার এখানে কি থাকবে? 26 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 1 আর ভাগশেষ হচ্ছে কত? 3।
ঠিক আছে, আবার এককেও 26 দিয়ে ভাগ করবে, এককে যেহেতু 26 দিয়ে ভাগ যায় না, তাহলে এখানে শূন্য, এই একটা এখানে বসা দিবা। তাহলে তুমি তো এবার হচ্ছে ওয়ান ওয়ান মানে হচ্ছে এ, আর হচ্ছে থ্রি মানে হচ্ছে তো সি। ঠিক আছে, তাহলে হচ্ছে এ এবং সি, তাহলে হচ্ছে এ এবং সি দুইটা পাশাপাশি বসবে, মানে হচ্ছে এখান থেকে যে আমি অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে এ সি দুইটা পাশাপাশি বসে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। এই যে আমাদের হচ্ছে এ এবং সি, এভাবে আমাদের হিসাবটা করব। যদি হচ্ছে 26-এর অধিক থাকে, সেটা যত সংখ্যায় থাকুক না কেন, আমরা এভাবে ভাগ ভাগ দিয়ে এখানে যে কটা আসবে সে কটা সিরিয়াল অনুসারে বসালে যা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আহ, এখন আমরা আলোচনা করব টাইপ 5 নিয়ে। তো টাইপ 5 এ আমরা কি বিষয়গুলো সিলেক্ট করছি সেটা আমাদেরকে দেখতে হবে একটু। এখানে আমরা ট্যাগ নিয়ে আলোচনা করব, অ্যাট্রিবিউট, ভ্যালু, এলিমেন্ট, কন্টেন্ট, লিংক এবং হচ্ছে ইমেজ, এই বিষয়গুলো নিয়ে অর্থাৎ এই ট্যাগ গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে দেখি একটা, এখানে একটা ট্যাগ আমরা ব্যবহার করছি, এই সমস্ত পুরো ট্যাগটাকে আমরা বলতে পারি একটা এলিমেন্ট। যেমন এখানে হচ্ছে আমাদের এই যে এই ট্যাগ শুরু হয়েছে, এই ট্যাগ এখানে শেষ হয়েছে। তো এর ভিতরে হচ্ছে এই ট্যাগটা হচ্ছে এখানে ওপেনিং ট্যাগ বলা হয়, আর হচ্ছে এই যে এখানে ব্যাকস্ল্যাশ এ দিয়ে এটাকে হচ্ছে ক্লোজিং ট্যাগ বলা হয়। এবং এই ট্যাগগুলোর ভিতরে যেমন হচ্ছে এখানে আছে হাইপার রেফারেন্স, এই হাইপার রেফারেন্স মানে হচ্ছে এটা হচ্ছে কি অ্যাট্রিবিউট। তো এই অ্যাট্রিবিউটের মধ্যে আবার ইনভাইটেড করার ভিতরে যা আছে, ইনভাইট করার ভিতরে সেটাকে বলা হচ্ছে ভ্যালু। অর্থাৎ একটা ট্যাগের মধ্যে যদি আমরা বলি, এটাকে বলা হচ্ছে কি এটাকে বলা হচ্ছে ট্যাগ মানে ওপেনিং ট্যাগ, এটাকে হচ্ছে ক্লোজিং ট্যাগ, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে ভ্যালু। ভ্যালুটা সবসময় হচ্ছে ইনভাইটেড করার ভিতরে থাকবে। আর এই যে ট্যাগের বাইরে আমরা যেটা লিখছি সেটাকে বলা হয় হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট অর্থাৎ কন্টেন্ট হচ্ছে, কন্টেন্টের দুই পাশে হচ্ছে ট্যাগ দ্বারা আবদ্ধ থাকে। তো এই জিনিসটা আমরা দেখলাম। এখন আমরা আসি হচ্ছে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন হচ্ছে ওয়েব পেজে নতুন উইন্ডো ওপেন করার জন্য আমরা হচ্ছে টার্গেট ট্যাগটা ব্যবহার করি। তো এই ট্যাগগুলো তো আমরা বুঝলাম। এরপরে হচ্ছে সাধারণত হচ্ছে আমাদের এখানে একটা বিষয় নিয়ে আমরা কথা বলছি, লিংক বা হচ্ছে লিংক ট্যাগটা আসলে কি রকম হয়। লিংক ট্যাগটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কি ইন্টারনাল লিংক, একটা হচ্ছে কি এক্সটার্নাল লিংক। তো ইন্টারনাল লিঙ্কটা হচ্ছে সাধারণত হচ্ছে কোনো একটা ফোল্ডারের সাথে আমাদের ওয়েব পেজটাকে কানেক্ট করা। ঠিক আছে, কোনো ফোল্ডারে বা কোনো হচ্ছে ডেস্কটপের কোনো ফোল্ডারের ভিতরে কোনো ফাইল থাকলে সেটার সাথে হচ্ছে আমাদের ওয়েব পেজটাকে কানেক্ট করা, সেটা বলা হচ্ছে কি ইন্টারনাল লিঙ্ক। আর এক্সটার্নাল লিঙ্ক তো আমরা হচ্ছে যে বাইরে কোনো হচ্ছে ওয়েবসাইটের সাথে কানেক্ট করি আমরা। ঠিক আছে, তখন সেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল লিঙ্কের একটা উদাহরণ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা নিয়ে আমরা আলোচনা করছি। এরপর আসে হচ্ছে আরেকটা ট্যাগ নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে কি ইমেজ ট্যাগ। তো ইমেজ ট্যাগের মধ্যে হচ্ছে অনেকগুলো অ্যাট্রিবিউট থাকে, একটা ট্যাগের মধ্যে কিন্তু অনেকগুলো অ্যাট্রিবিউট থাকতে পারে যতগুলো প্রয়োজন আমাদের। তো এখানে দেখো ইমেজ ট্যাগের মধ্যে আরেকটা কথা এখানে একটু বলে নিই। এটা আমরা দেখতেছি যে এখানে হাইপার রেফারেন্স, এটা কিন্তু একটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা ফুল মিনিং হচ্ছে হাই হাইপার টেক্সট টেক্সট রেফারেন্স। এটা ফুল মিনিং অনেক সময় পরীক্ষা আসতে পারে এমসিকিউ তে, তো সেই জন্য আমাদের বলা। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ইমেজ ট্যাগ। তো ইমেজ ট্যাগ নিয়ে একটু কথা বলার আছে। ইমেজ ট্যাগের মধ্যে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, যেমন হচ্ছে এখানে হচ্ছে একটা এসআরসি একটা অ্যাট্রিবিউট, তারপর হচ্ছে ওয়াইড একটা অ্যাট্রিবিউট, হাইট একটা অ্যাট্রিবিউট। তো এর ভিতরে আবার হচ্ছে একটা ভ্যালু আছে, এখানে একটা ভ্যালু আছে, এখানে একটা ভ্যালু আছে। তো সবসময় কোনো ইমেজ যুক্ত করার জন্য এগুলো হচ্ছে কম্পালসারি, এগুলো দিতেই হবে তোমার, অবশ্যক হচ্ছে অ্যাট্রিবিউট গুলো। তো আবশ্যক বা হচ্ছে দিতে হয় এমন অ্যাট্রিবিউট আছে হচ্ছে তিনটা। একটা হচ্ছে এসআরসি, একটা হচ্ছে ওয়াইড, একটা হচ্ছে হাইট। তো ওয়াইড হাইট হচ্ছে পরীক্ষার কোশ্চেনে দেওয়া থাকতে পারে। তো সেক্ষেত্রে সেখান থেকে আমরা হচ্ছে প্রথমে যেটা দেওয়া থাকবে সেটাকে বলা হচ্ছে ওয়াইড, পরেরটাকে বলা হচ্ছে কি হাইট। যদি না দেওয়া থাকে তোমাকে আইডিয়া করে দিতে হয়। তো এরপর হচ্ছে ইমেজ ট্যাগের মধ্যে এই এসআরসি মানে কি, ইমেজ ট্যাগে এসআরসি মানে হচ্ছে সোর্স, SOURC, সোর্স। অর্থাৎ এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট। তো এছাড়াও এই তিনটা অ্যাট্রিবিউটের বাইরেও কিন্তু আরো দুইটা অ্যাট্রিবিউট থাকে যেগুলো ইমেজের সাথে যুক্ত হতে পারে। যেমন হচ্ছে কি অল্ট মানে অল্টার, এটা একটা অ্যাট্রিবিউট, এটা হচ্ছে এখানে থাকতে পারে। সবসময় যে থাকবে এমন না, যখন থাকে বা এটা কখন থাকে, যখন হচ্ছে ইমেজটাকে টেক্সট আকারে দেখানো দেখানো লাগে, বা ইমেজটার নামটা হচ্ছে নিচে, যদি ইমেজের নিচে আমরা টেক্সট আকারে দেখাইতে চাই তখন অল্টা দিয়ে এখানে হচ্ছে যে কোনো এক জায়গায় হচ্ছে আমরা এ এল টি অল্টা দিয়ে ইকুয়াল দিয়ে হচ্ছে ওই ইমেজের নামটা আমরা লিখে দিব, এরপর ইনভার্ট কমার ভিতরে আমরা শেষ করে দিব। এরপর হচ্ছে ইমেজের ফরম্যাট আছে, ইমেজের ফরম্যাট গুলো হচ্ছে এগুলো আমাদের জানতে হবে। এখান থেকে এমসিকিউ আসে যে হচ্ছে নিচের কোনটি হচ্ছে ইমেজের ফরম্যাট। তো সেক্ষেত্রে হচ্ছে ডট জেপিজি, ডট জেপিইজি, ডট পিএনজি, গিফট, জিআইএফটি, ডট বিএমপি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ইমেজের ফরম্যাট। তো এখান থেকে যে ধরনের এমসিকিউ গুলো আসে সেগুলো আমরা দেখবো।
এখানে আমরা দেখতে পাচ্ছি যশোর বোর্ড 25-এর একটি এমসিকিউ। ইমেজের দৈর্ঘ্য এবং হচ্ছে প্রস্থ দেওয়া আছে এবং হচ্ছে ইমেজের নাম দেওয়া আছে। তো এখান থেকে আমাদের যদি ইমেজ ট্যাগটা আমরা বলতে চাই তাহলে হচ্ছে দেখো ইমেজের নাম হচ্ছে ফ্ল্যাগ ডট জেপিজি। তো ফ্ল্যাগ ডট জেপিজি এখানে লেখা আছে, আর বাকিগুলো দেখো এখানে হচ্ছে ফ্ল্যাগ লেখা আছে, তো এটা তো হবে না, শুধু ফ্ল্যাগ ফ্ল্যাগ যেহেতু লেখা আছে। আর এখানে হচ্ছে ওয়াইড এবং হচ্ছে হাইট দেওয়া আছে কিন্তু ইনভার্টেড কমা দেওয়া নাই। আমাদের যে ভ্যালু আছে ভ্যালুর মধ্যে কিন্তু ইনভার্টেড কমা লাগবে, তো ইনভার্টেড কমা নাই। তো স্বয়ংসম্পূর্ণ বা একদম ফুললি ভাবে কমপ্লিট করা আছে যে হচ্ছে ফ্ল্যাগ ডট জেপিজি এবং হচ্ছে হাইট দেওয়া আছে 120 px এবং ইনভার্টেড কমা দেওয়া আছে এবং হচ্ছে ওয়াইড দেওয়া আছে 150 ইনভার্টেড কমা দেওয়া আছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইমেজ। ওয়েবসাইটের ছবির আকার নিয়ন্ত্রণের জন্য কয়টি অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়? দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, একটা হচ্ছে ওয়াইড, একটা হচ্ছে হাইট। তারপর আমরা চলে আসবো হচ্ছে নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? ব্যবহৃত অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের টার্গেট, আমরা হচ্ছে বোর্ডে দেখছি একটু আগে। তারপর হচ্ছে ই ড্রাইভের পিকচার ফোল্ডার রোজ ডট জে পিএনজি নামক ছবির পথ নির্ণয় করে। আচ্ছা, ছবির পথ নির্ণয় করা এক ধরনের হচ্ছে কি ইন্টারনাল লিঙ্কের মতো হচ্ছে কাজ করে। এখানে আমরা প্রথমে হচ্ছে ড্রাইভটাকে কল করব, এই যে ড্রাইভ, তারপর হচ্ছে ফোল্ডারটাকে, তারপর হচ্ছে ইমেজটাকে আমরা কল করবো, এইভাবে আমাদের আসবে। বাট সোর্সের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এসআরসি। তারপর হচ্ছে ব্রাউজার যদি কোনো কারণে হচ্ছে ইমেজ লোড করতে না পারে, অর্থাৎ আমরা যে একটু আগে দেখলাম যে হচ্ছে অল্টার একটা ট্যাগ এএলটি। তো এই ট্যাগটা আমরা ট্যাগ না, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটা আমরা কেন ব্যবহার করি? ছবিটাকে হচ্ছে আমরা টেক্সট আকারে প্রদর্শন করার জন্য আমরা হচ্ছে অল্টার ট্যাগ ব্যবহার করি। এই যে সেটা হচ্ছে অল্টার এএলটি, অর্থাৎ অ্যাট্রিবিউট। তো এখানে হচ্ছে ওয়েব পেজে 640 এবং হচ্ছে 480 পিক্সেলের ম্যাপ ডট জেপিজি নামক একটা ইমেজ। তো অর্থাৎ প্রথম যেটা আছে সেটা ওয়াইড হবে, পরেরটা হচ্ছে হাইড হবে। ক নম্বর অপশনটা সঠিক, প্রথমটা হচ্ছে ওয়াইড, পরেরটা হচ্ছে হাইড। তো সবকিছু ঠিক আছে। এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের এই যে এখানে বলা আছে যে হচ্ছে কি বলছে যে উদ্দীপকে কতটি অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়েছে। দেখো এখানে কতটি অ্যাট্রিবিউট ব্যবহার করেছে। একটা হচ্ছে হাইপার রেফারেন্স, একটা হচ্ছে কি ইমেজ, ইমেজ ইমেজের সাথে এসআরসি, তাহলে একটা দুইটা হাইড ওয়াইড, অর্থাৎ হচ্ছে আমাদের চারটা ব্যবহার করা হয়েছে, হাইপার রেফারেন্স, তারপর এসআরসি, ওয়াইড এবং হচ্ছে হাইড। অর্থাৎ আমরা যেগুলো হচ্ছে অ্যাট্রিবিউট আছে টোটাল হচ্ছে চারটা। তো এবার আমরা চলে আসবো হচ্ছে ওয়েব ব্রাউজারে কয়ভাবে ইমেজ প্রদর্শন করে হয়। ওয়েব ব্রাউজারে ইমেজ প্রদর্শিত হয় হচ্ছে দুই ভাবে। এখন আমরা আলোচনা করব হচ্ছে HTML এর গুরুত্বপূর্ণ কিছু কালার কোড নিয়ে, যে প্রশ্নগুলো বিগত বছরে বোর্ড পরীক্ষায় আসছে যে কালার থেকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কালার কোড সম্পর্কে। কালার কোড হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে হেক্সাডেসিমেল হয় আর একটা হচ্ছে 8 জিবি কালার হয়। অর্থাৎ 8 জিবি মানে হচ্ছে আমাদের রেড, গ্রিন, আর হচ্ছে ব্লু। তো এই তিনটার সমন্বয়ে কিন্তু বিভিন্ন কালার তৈরি করা হয়। এই তিনটা কালারের সমন্বয় তো হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের লাল কালারের জন্য আমাদের রেটের যে ভ্যালুটা আছে সেটা সর্বোচ্চ দেওয়া আছে 255। আর জিবিতে হচ্ছে যে কোনো কালার যদি সর্বোচ্চ দেওয়া হয় তাহলে সেই কালারটাই চলে আসে, অর্থাৎ লাল চলে আসবে। হেক্সাডেসিমেলে হচ্ছে সর্বোচ্চ মান হচ্ছে ডবল এফ। যেহেতু এফ, আমরা এটা মনে রাখবো যে ডবল এফ মানে হচ্ছে 255, যেটা হচ্ছে হেক্সাতে ডবল এফ, এটা হচ্ছে 8 জিবিতে হচ্ছে 255। তো এখানে হচ্ছে লাল কালারটা হাইয়েস্ট করা আছে, এই জন্য হচ্ছে এই কালারটা আহ, লাল চলে আসবে। এরপর সবুজ কালারটার মধ্যে হচ্ছে আমাদের এই যে 8 জিবির মধ্যে হচ্ছে গ্রিনটাকে হাইয়েস্ট করা হয়েছে, তাহলে হচ্ছে 255, আর এখানে হচ্ছে ডবল এফ। আর নীল কালারটা হচ্ছে আমাদের ব্লু কালারটাকে হাইয়েস্ট করা হয়েছে, এখানে হচ্ছে ডবল এফ দেওয়া আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই কোডগুলো মনে রাখতে হবে, কোডগুলো মুখস্থ রাখতে হবে। তো তুমি দেখবা যে 8 জিবির সাথে মিলা হচ্ছে দেখবা। তো এখানে হচ্ছে সাদা, করতে গেলে সবগুলোকে আমাদের হাইয়েস্ট হাইয়েস্ট করতে হবে, হাইয়েস্ট করলে আমরা সাদা কালারটা পাবো, মানে হচ্ছে হোয়াইট কালারটা পাবো। এরপরে ব্ল্যাক করতে গেলে সবগুলা কালারটাকে আমাদের জিরো করে দিতে হবে, অর্থাৎ 8 জিবিতেও জিরো আর হচ্ছে আমাদের হেক্সাডেসিমালও জিরো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে হচ্ছে কালো কালারটা পাবো। এরপর হচ্ছে সায়ান নামে একটা কালার আছে, সেখানে হচ্ছে আমাদের গ্রিন আর হচ্ছে ব্লুটাকে হচ্ছে হাইয়েস্ট করে দিব, তো সেক্ষেত্রে আমরা সায়ান কালার পাবো। আবার হচ্ছে আমরা যদি হচ্ছে রেড আবার গ্রিনটাকে হাইয়েস্ট করি তাহলে সেক্ষেত্রে আমরা হলুদ কালারটা পাবো। তো এই কোডগুলো তোমরা অবশ্যই মনে রাখবা, মুখস্থ রাখবা। তোমাদের বই অনেকগুলো আছে, তোমরা কয়েকটা কমন কালার কোডগুলো তোমরা মুখস্থ রাখবা, তাহলেই তুমি হচ্ছে এমসিকিউ হচ্ছে পেরে যাবা। এখন আমরা কথা বলবো এইচটিএমএল এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। বিশেষ করে তোমাদের এমসিকিউ এবং হচ্ছে সিকিউর হচ্ছে ক খ অ্যান্সার করার সময় এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের কাজে লাগবে। তো আমরা দেখি
এইচটিএমএল এর গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে প্রথম হচ্ছে এইচটিএমএল এর হচ্ছে উদ্ভাবক হচ্ছে টিম বার্নার্স-লি, এটা পরীক্ষায় সবসময় আসে। সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডের একটা প্রতিষ্ঠান মানে সার্ন, সেখানে হচ্ছে 1990 সালে তিনি হচ্ছে এইচটিএমএল হচ্ছে উদ্ভাবন করে। তো হচ্ছে এই ইনফরমেশন গুলো আমাকে মনে রাখতে হবে। এরপরে হচ্ছে এই যে টিম বার্নার্স-লি যে ব্যক্তিটা আছে বা বিজ্ঞানী আছে, সে হচ্ছে 1989 সালে আইপি অ্যাড্রেস ব্যবহার করে বা আইপি ব্যবহার করে বা ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে তিনি হচ্ছে বিভিন্ন কম্পিউটার মানে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য আদান প্রদান বা ফাইল আদান প্রদান করছে। এই ইনফরমেশনটা আমাকে জেনে রাখতে হবে। এরপর আমরা আসি হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের আরেকটা নাম হচ্ছে ডোমেন নেম। তো এই আইপি অ্যাড্রেস এবং হচ্ছে ডোমেন নেমকে নিয়ন্ত্রণ করে হচ্ছে কান আইক্যান নামে হচ্ছে কি একটা প্রতিষ্ঠান। তো আইপি অ্যাড্রেসে আমরা যে ভার্সনটা ব্যবহার করি সেটা হচ্ছে IPv4। আইপি অ্যাড্রেস হয় হচ্ছে 32 বিটের এবং হচ্ছে এটাকে যদি আমরা হচ্ছে অক্টেট মানে প্রত্যেকটা পার্ট পার্ট বার করি, এখানে হচ্ছে 4টা পার্ট থাকবে, এই 4টা পার্টকে হচ্ছে 4টা অক্টেট বলা হয়। ঠিক আছে, এই আইপি অ্যাড্রেস 32 বিটকে। তো হচ্ছে আইপি অ্যাড্রেসের যে আমরা এটাকে যদি আমরা অ্যালফাবেটে লিখি, সেটা নাম দ্বারা প্রকাশ করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ডোমেন নেম। আর ডোমেন নেম কি হচ্ছে কি ডোমেন নেম মানে আইপি অ্যাড্রেসকে ডোমেন নেমে রূপান্তর করা হচ্ছে ডিএনএস, যেটাকে বলা হচ্ছে ডোমেন নেম সিস্টেম। আচ্ছা, এরপর আসি হচ্ছে কিছু আমাদের সংক্ষিপ্ত রূপ জানতে হবে, যেমন হচ্ছে ইউআরএল। ইউআরএল হচ্ছে ফুল মিনিং হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, TLD মানে টপ লেভেল ডোমেন, অর্থাৎ হচ্ছে .com .bd। এই যে আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে বা হচ্ছে ইউআরএল এর মধ্যে হচ্ছে লাস্টে যে আমরা .com .bd .gov এগুলো যখন ইউজ করি তখন সেগুলোকে বলা হচ্ছে টপ লেভেল ডোমেন। তারপর হচ্ছে আইএসপি। আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এরপর হচ্ছে এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল। ডিএনএস হচ্ছে ডোমেন নেম সিস্টেম। আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তারপর হচ্ছে আরো কিছু জিনিস থাকতে পারে, যেমন হচ্ছে HTTPS, তাহলে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা জেনে রাখবা। এরপর আসি আমরা হচ্ছে ওয়েব ব্রাউজার। আমাদের হচ্ছে ওয়েব ব্রাউজার গুলো যদি বলে যে পরীক্ষার মধ্যে নিচের কোনটি হচ্ছে ওয়েব ব্রাউজার, তাহলে হচ্ছে গুগল ক্রোম, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোর, মজিলা ফায়ারবক্স বা ফায়ারফক্স, ফক্স বা ফক্স হইতে পারে, হ্যাঁ মজিলা ফায়ারফক্স, তারপর হচ্ছে সাফারি, তারপর হচ্ছে মোজাইক, ডলফিন, এগুলো হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজার। এরপর হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, তারপর পিপিলিকা, ইয়াহু, ব্রিংস, এগুলো হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন। তো এই দুটা থেকে সচরাচর এমসিকিউ আসে। এরপর আমাদের ওয়েবসাইট সাধারণত হচ্ছে দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে ডাইনামিক এবং হচ্ছে কি স্ট্যাটিক। তো ডাইনামিক ওয়েবসাইটটা কি, ডাইনামিক্স ওয়েবসাইট হচ্ছে একটু গতিশীল। তারপর হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের সাথে হচ্ছে ডাটাবেস কানেক্ট করা থাকে, এই জন্য লোড হইতে সময় লাগে। আহ, তো এটা বিভিন্ন সময় হচ্ছে পরিবর্তন হয়। আর স্ট্যাটিক ওয়েবসাইটের সাথে যেহেতু হচ্ছে ডাটাবেস কানেক্ট থাকে না, এটা দ্রুত লোড হয় এবং হচ্ছে এটা হচ্ছে তথ্যগুলা পরিবর্তন হয় না, মানে সবসময় সেম থাকে। তো এই আমাদের ডাইনামিক ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমরা হচ্ছে পিএইচপি, তারপরে ASP.NET, জেএসপি, এগুলো হচ্ছে আমরা ব্যবহার করি, এই মানে হচ্ছে ইয়াগুলো ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করি। আর স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা হচ্ছে কোন কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, HTML, তারপর হচ্ছে CSS, এগুলো হচ্ছে ব্যবহার করি। এরপর আসে হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটের হচ্ছে অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওয়েবসাইট অংশ দুইটা, এটা আমরা জানবো, দুইটা অংশ থাকে। আর একটা হচ্ছে ওয়েবসাইটের এর স্ট্রাকচার হচ্ছে চারটা। ওয়েবসাইটের স্ট্রাকচার হচ্ছে চারটা। চারটা হচ্ছে কি কি, যেমন হচ্ছে হায়ারিকাল ট্রি, তারপর হচ্ছে নেটওয়ার্ক, ওয়েব লিঙ্কড। এই যে আমরা একটা চিত্র আঁকছি, সেটা হচ্ছে ট্রি বা হায়ারিকাল ওয়েবসাইট। তারপর নেটওয়ার্ক, নেটওয়ার্ক মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্ট থাকবে। ওয়েব লিঙ্কড, তারপর হচ্ছে লিনিয়ার, লিনিয়ার হচ্ছে একটা পেজ থেকে আরেকটা পেজ, একটা পেজ থেকে একটা পেজ, এভাবে যাওয়া যায়। এরপর হচ্ছে হাইব্রিড বা হচ্ছে কম্বিনেশন। এগুলো তিনটা সমন্বয়ে যদি হচ্ছে কোনো ওয়েবসাইট স্ট্রাকচার তৈরি হয়, তাহলে হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি কম্বিনেশন বা হচ্ছে হাইব্রিড ওয়েবসাইট স্ট্রাকচার। তারপর ওয়েবসাইট পাবলিশিং এর ধাপ হচ্ছে তিনটা। এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য।